জাহাজ না, এটা হচ্ছে কয়লাবাহী জাহাজ। গেল সপ্তাহে ঘূর্ণিঝড় শক্তির তাণ্ডবে চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগরে তীরে এসে আটকে যায় কয়লাবাহী এই দুইটি জাহাজ, যার একটি টাগবোট, অন্যটি বার্জ আকৃতির জাহাজ। এর আগে 2017 সালের 30 মে ঘূর্ণিঝড় মোরার প্রভাবে এমভি ক্রিস্টাল গোল্ড নামে একটি জাহাজ একই এলাকায় এসে আটকে যায়। দীর্ঘ 8 বছর পর ঘূর্ণিঝড়ের কারণে একই দিনে আরো দুটি জাহাজ আসার ঘটনা নিহাত কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? এই নিয়ে স্থানীয়দের মাঝে চলছে নানান আলোচনা। জাহাজ না, এটা হচ্ছে কয়লাবাহী জাহাজ। ওটার মতো না, এটা জাহাজগুলো আসলে তো ভাই আমাদের ক্ষতি। এখানে যদি জাহাজটা এখানে আসছে, সামনে যদি আবার যদি পানি বাড়ে, এই বেড়িবাঁধের ক্ষতি, তারপর কবরস্থানের ক্ষতি। একটা মানে কি 21 তারিখে আসছে, মানে তখনও মানে একটা ঘূর্ণিঝড়ের মানে কি আবহাওয়ার অবস্থার কারণে মানে কি এটা আসছে, তো এখনো এটাও মানে কি অবস্থা। তবে এ ধরনের ঘটনা রোধে সাগর তীরে বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। তারা বলেন, বেড়িবাঁধ থাকলে সাগরের আশেপাশের লোকজনরাও নানাভাবে উপকৃত হবেন। প্রথমত যারা জাহাজ কর্তৃপক্ষ থাকে তাদেরকে আসলে এগুলোর ক্ষেত্রে আরও দক্ষ ক্যাপ্টেন দেওয়া দরকার, যাতে নিয়ন্ত্রণহীন না হয়। যতটুকু সম্ভব হয় এগুলো নিয়ন্ত্রণ করাটা সবচেয়ে বেশি জরুরি। কারণ প্রতিবারেই শুধু যে জাহাজ ছিঁড়ে এখানে আপনার প্রতিকূলে চলে আসবে, এটাতে তো স্থানীয়দের পাশাপাশি ব্যবসায়ী ক্ষেত্রে অনেক লোকসান হওয়ার সম্ভাবনা আছে। দেশবাসীর এখানে এলাকার লোকজনের একটু হতাশায় আছে, তার কারণ যে এর আগে নাকি এরকম একটা জাহাজ এরকম বাড়ছিল, তারা কতটুকু নিয়ে গেছে, তারপর বেড়িবাঁধ এরপর কারণে বেড়িবাঁধ ভেঙে গেছে তারপরে। তো সেই জন্য এখন এলাকাবাসীর একটা অনুরোধ হলো, যাতে জাহাজটা যদি নেওয়া সম্ভব হয় তাহলে চলাচল নিয়ে যাক, যদি চলাচল সম্ভব না হয় তাহলে যাতে খনন করে না আনে। যেটা 17 সালে আসছে এটা হলো ফুলতলি, যেটা এখন পার্কি বলা হয়। আর এখন এটা হচ্ছে দুর্যোগপূর্ণ হওয়ার কারণে অতিরিক্ত বাতাসের কারণে। জানা যায়, প্রায় 2 বছর আগে চট্টগ্রামের বাঁশখালী এসএস পাওয়ার প্ল্যান্টের কাজে ব্যবহৃত হয় দুবাইয়ের মালিকানাধীন এই জাহাজটি। তবে ঠিকাদার কোম্পানির সাথে আইনি জটিলতায় চট্টগ্রাম বন্দরের জলসীমায় নঙ্গর করা অবস্থায় জাহাজটি দীর্ঘদিন পড়েছিল। পরে সমুদ্রের জোয়ারের প্রভাবে উপকূলের চরে এসে আটকে পড়ে আনোয়ারায়। ইফতেখার মাহমুদ, দৈনিক অর্থনীতি।